আচ্ছা, ভারতীয় যারা দাদাবাবু আছো, তোমরা এমন কেন গো মাইরি বলো তো? দেখো, তোমাদের জন্য মাইরি মন খারাপের খবর আরও একটা নিয়ে এসেছি। আর এর ফলশ্রুতিতে কি হয়েছে? 90 লাখ মানুষ এখন অন্ধকারে আছে, ঘরে বিদ্যুৎ নেই, জল নেই, নানান সমস্যা। এর মাঝখানে বাতি নিভিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে যে ভয় ছিল সেটাই হয়ে গেল। আমি আসলে প্রথম দিন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতা গ্রহণের পর থেকে আমি এই কথাটাই বলে আসতেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে যে ভয়টা পাইতেছিলাম সেটাই ঘটে গেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমা রানী বাংলাদেশে এখন নেই, এবং তার বাংলাদেশে শেখ পরিবারের কোন কুকুর, শেখ পরিবারের মানুষরূপী কোন হারামজাদা গণভবন বঙ্গভবনে বসবে না। কুত্তা মুজিব পরিবারের কোন লোক এই মুহূর্তে ক্ষমতায় নাই, এক্সেপ্ট জেনারেল ওয়াকার। সেনাপ্রধানকে যদি বেগম জিয়ার কাছে যাইতে হয়, যুব সমাজ কি করবে? এত বড় একটা ইয়াং জেনারেশন যদি সেনাপ্রধানকে বেগম জিয়ার কাছে যেতে হয়, পরামর্শ করার জন্য, কথা বলার জন্য, তাহলে জেনারেশন কি করবে? যুব সমাজ কি করবে? কি আছে সংবিধানের মধ্যে? এই সংবিধানে আছে ফ্যাসিবাদের বীজ, এই সংবিধানে আছে স্বৈরাচারের বীজ, এই সংবিধান ইন্ডিয়ার ব্রেন চাই, এইটারই রক্ষা করতে চাই বিএনপি। ইন্ডিয়া আওয়ামী লীগের বিএনপি, এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না। কেস ক্লোজ। 2025 সালেই বিএনপি আওয়ামী লীগ কঠিন পরিস্থিতিতে পড়বে এবং জামাত শিবির অন্য উচ্চতায় পৌঁছে যাবে। এটা নির্বাচিত সরকার শুধুমাত্র ভারতকে পছন্দ করে না বা ভারতের দাস হতে চায় না বলে তাকে সরানোর চেষ্টা হয়েছে। নোংরামি বললে কম বলা হয়, এটা স্পষ্ট ইত্রামি, এবং ভারতীয় ইত্রামিগুলো করে। আমরা দেখব কিভাবে এই কাজটা করতে চেষ্টা করেছে তারা, এবং সেটা নিয়ে আমাদের সতর্কতার জায়গা আছে। বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, তাদের সঙ্গে আমাদের পুরোপুরি কোঅপারেট করা উচিত। আমরা ওনাদের সঙ্গে মিলে কাজ করতে চাই। রাস্তা যখন এক, তখন মালয়েশিয়ার সঙ্গে ঢাকার ভিজিটও করব। বাংলাদেশে ভিজিট করাটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই বলে সম্বোধন করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। অস্থিরতা অসন্তোষের 6 মাসে $19 বিলিয়ন পোশাক রপ্তানি, প্রবৃদ্ধি 13.28। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওর অংশ বেশি দেখে বুঝেই গেছেন কতটা চাঞ্চল্যকর হতে চলেছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। যদি বিন্দু পরিমাণে এই ভিডিওটি স্কিপ করেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে তারা বাইক একের পর এক দেখে আসি। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমা রানী বাংলাদেশে এখন নেই, এবং তার বাংলাদেশে শেখ পরিবারের কোন কুকুর, শেখ পরিবারের মানুষরূপী কোন হারামজাদা গণভবন বঙ্গভবনে বসবে না। ইট শুড বি আওয়ার মাইন্ডসেট। জুলাই আগস্টের সবচেয়ে অভ্যুত্থানের সবচেয়ে সফলতা, কুত্তা মুজিব পরিবারের কোন লোক এই মুহূর্তে ক্ষমতায় নাই, এক্সেপ্ট জেনারেল ওয়াকার। যদি মুজিব পরিবারের প্রত্যেকটা হারামজাদাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়, আমি মনে করি জুলাই আগস্টের অভ্যুত্থান 75% সাকসেসফুল। নাম্বার 2, এখন আছে জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, এদের নামও আমি জানি না, জানলেও আমার মনে রাখার মতো ইচ্ছা নাই। এই 3 কুতুবকে ক্ষমতায় রেখে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে অর্জন, এই অর্জনে সফলতা আসবে না। আমি প্রথমেই বলেছি, এই অভ্যুত্থানকে সফল করার মূল চাবিকাঠি হবে ছাত্র এবং জনতাকে রাস্তার দখল রাখতে হবে। এই কথাটা আমি সবসময় বলেছি। রাস্তা যদি ছাত্র জনতার দখল থেকে সরে যায়, জুলাই আগস্টের অভ্যুত্থান ব্যর্থ হবে। তবে আমি কি মনে করি এটার ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে? না, আমি অত্যন্ত আশাবাদী একজন মানুষ। আপনাদেরকে আমি একটা কথাই বলে রাখি, বাংলাদেশে এমন কোন ব্যক্তি বা এমন কোন রাজনৈতিক দল নাই যারা বলবে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোকে পিঠে করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে বাংলাদেশের উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্য, রিফর্মের জন্য। আমি যদি আপনাদের কথা ধরেও নেই জুলাই আগস্টের অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, আমি যদি এটা ধরেও নেই, আমি তারপরেও আপনাদেরকে বলবো বাংলাদেশের ব্যাংকগুলো এখনো খোলা আছে। বাংলাদেশের ব্যাংকে এখনো আপনারা চেক জমা দিলে ওই টাকাটা আপনারা ফেরত পান। বাংলাদেশের সরকারি কর্মচারীরা এখনো বেতন পায়। বাংলাদেশের ইমার্জেন্সি আমদানির জন্য যে খরচ, এই খরচটা পে করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক রিজার্ভ বাড়ছে।
ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ম্যাজিশিয়ান না, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো মিথ্যাবাদী না, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার জন্য লোভী কোনো মানুষ না, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনীতিবিদ না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি? একজন সচেতন দেশপ্রেমিক বাংলাদেশী, যিনি পৃথিবীর সর্বস্থানে শ্রদ্ধাপাত্র ওনার অর্জনের জন্য। যারা বলছেন জুলাই আগস্টের অভ্যুত্থান ইতিমধ্যে ব্যর্থ হয়েছে, ওনারা এই কথাটাকে বলে একটা জায়গায় নাড়া দিয়েছেন এবং এটার দরকার ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসহযোগিতা করা হচ্ছে, ওনাকে কোঅপারেট করছে না। ওয়াকার যেদিন বিবৃতি দিয়েছে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সহযোগিতা করব, এই কথাটা আমার কাছে অত্যন্ত বিরক্তিকর মনে হয়েছে যে তুমি ওয়াকার প্রজাতন্ত্রের একজন কর্মচারী, তুমি হারামজাদা সরকার প্রধানকে সহযোগিতা করবা, এটা তো তোমার সাংবিধানিক দায়িত্ব। তুমি হারামজাদা কোথাকার কোন কত যে তুমি আবার এটা বিবৃতি দিবা? জেনারেল ওয়াকার প্রজাতন্ত্রের কর্মচারী, পুলিশের প্রধান প্রজাতন্ত্রের কর্মচারী, নৌবাহিনীর প্রধান প্রজাতন্ত্রের কর্মচারী, বিমান বাহিনীর প্রধান প্রজাতন্ত্রের কর্মচারী। সাংবিধানিক ভাবে তারা যদি সরকার প্রধানকে অসহযোগিতা করে, তাদের চাকরি ওই মুহূর্তে নট হয়ে যাওয়ার কথা। ওয়াকারের মতো হারামজাদা কি করে বলে সাংবাদিকদের সাথে আমি এই সরকারকে সহযোগিতা করব? তোমার কি এমন ক্ষমতা আছে যে তুমি এই সরকারকে অসহযোগিতা করবা? Who are you? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে আমি 4 মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেব, let him do it by his choice. Who are you to manipulate him? আওয়ামী লীগের অফিসিয়াল ফ্যান পেজে প্রতিদিন এরকম 2-4টা নিউজ থাকে। পাশাপাশি ভারতের মিডিয়ারা বলছে যে এই কি বাংলাদেশ থাকবে না বাংলাদেশ, কারণ কি পাকিস্তান চলে এসেছে। ওই যে ময়ূর আছে না, কি জানে পঙ্খ না পঙ্খী, তারপরে যে 40টা কন্টেইনার আসছে। ইভেন বাংলাদেশের, আমি গেল কয়েকদিন আগে বিএনপির একজন নেতার সাথে কথা বলতেছিলাম, পরিচিত বড় ভাই, ভালো পদপদবিতে আছেন, তো ব্যক্তিগত কারণে ওনার নাম প্রকাশ করলাম না। তো উনি বলছিল যে না, যেই কন্টেইনারগুলো আসতেছে কিছু তো আছে। আপনি চিন্তা করেন যে একজন বিএনপি করা একজন নেতার মধ্যে এই জিনিসটা আছে, তো ভারতের কেন থাকবে না? আর একের পরে যে ঘটনাগুলো ঘটছে, দীর্ঘ 1 যুগ পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতে যাচ্ছেন, আবার বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই বলছেন। আমি বুঝছেন এই বিষয়গুলোতে ভারতের ঘুম হারাবার মতো অবস্থা। আবার বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কি কিনতে চাচ্ছে? 400 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কাছ থেকে কিনতে চাচ্ছে। বাংলাদেশ নিজেদের জন্য চাচ্ছে। তো এখন ভারতের কি মনে হবে, যেটা কি 400 না 4000? পাকিস্তান কি বাংলাদেশের মাটিকে ভারতকে টার্গেট করে ব্যবহারের জন্য কি আলাদা কোনো কিছু দিচ্ছে? এটা ভারতের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা, এই জিনিসগুলো তো কার্যকর আপনার হয়ে গেছে মনে করছে। তো এর মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার আসার পর 53 বছরের রেকর্ড ভেঙে একের পর এক পাকিস্তানের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক, কমার্শিয়াল, পাশাপাশি কূটনৈতিক সম্পর্কগুলোকে তিনি তো প্রতিস্থাপন করছেন। আবার বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা মেজর হাফিজ, তিনি পাকিস্তান সেনাবাহিনীর একটা প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য পাকিস্তান গেছেন। কিন্তু কেন গেছেন সেটা কিন্তু ভালো করে পত্রিকা লেখা নাই, মানে ভিতরে লেখছে, হেডিংয়ে লেখা নাই, আপনারা অনেকে পড়েন নাই। এটা হচ্ছে যে তিনি যেই সময় আর্মিতে জয়েন করছিলেন ওই সময় তিনি বাংলাদেশ পাকিস্তান একটা দেশে ছিল। তো তাদের যেই প্রথম বেচমেট, মানে ট্রেনিংয়ের বেচমেট বা সামহাউ তারা যেখান থেকে আসছিলেন, ওই পুরানা যারা রিটায়ার্ড বিভিন্ন দেশেই আছে, পৃথিবীর বিভিন্ন দেশে এখন এই মানুষগুলো বসবাস করছেন, তাদেরকে নিয়ে এখানে একটা প্রোগ্রাম ছিল, তিনি সেখানে গিয়েছেন। কিন্তু বিষয়টা আসছে কি, এখন ওই যে কাকতালীয়ভাবে ঘটনাগুলোকে নেক্সট, আর এর মাঝখানে পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত আছেন ঘন ঘন দেখা করছেন এই গ্রুপের সাথে, ওই গ্রুপের সাথে ডিল হচ্ছে, একের পর এক জাহাজ আসতেছে। তো স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ধরনের কর্মকাণ্ড একটা উইলান কাণ্ড তৈরি হচ্ছে, হুলস্থুল লড়াচড়া কিন্তু ভারতের সাথে পড়ছে। তো আমরা দেখি 1 যুগ পর বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দর্শক, আমরা যদি দেখি যে গতকালকে ইসহাক দার নিজেই একটা সংবাদ সম্মেলন করে তিনি বলছিলেন যে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের আপনার এই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ঢাকা সফর করবেন তিনি। এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নাকি পররাষ্ট্র উপদেষ্টা পত্রিকার আগের মতন লেখা ফেলছে আর কি আমাদের যিনি আছেন। তো বলা হচ্ছে যে গত বছরের আগস্টে আওয়ামী লীগের পতনের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক সফরকে ঘিরে ভারতের যেমন সন্দেহ তৈরি হচ্ছে, বাট পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছে। কারণ 2012 সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর, ইভেন আমাদের আমন্ত্রণে। বিশ্লেষকদের মতে এই সফর দুই দেশের সম্পর্ক উষ্ণ, মানে আরো ভালো হওয়ারও ইঙ্গিত দিচ্ছে। তিনি বলছেন যে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেও পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। ডক্টর ইউনূস তিনিও নিজে পাকিস্তান যাবেন।
আর কখন যাবেন? সুবিধাজনক সময়ে ইসলামাবাদ সফর করবেন বলে তিনি নিশ্চিত করছেন। তো সর্বশেষ 2012 সালে আওয়ামী লীগ সরকারের আমলেই আপনার বাংলাদেশে একটা প্রোগ্রাম ছিল, এমনি এমনি দাওয়াত দেয় নাই। আওয়ামী লীগ কেন দাওয়াত দিয়েছিল? D8 শীর্ষ সম্মেলন তৎকালীন সময় ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল 12 বছর আগে। তো যেহেতু D8 আমাদের এই অঞ্চল নিয়ে একটা প্রোগ্রাম, সেই কারণে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ঢাকা সফর করেছিলেন হিনা রাব্বানি খার। আর গত বাকি সময় পাকিস্তানের নিয়ে তো সারাদিন আমাদের টেলিভিশন মিডিয়া বা আমাদের সরকার কথা বলতো। এখন আপনি আসলে কিভাবে দেখছেন যে ভারতের বিপরীতে আমরা কি খুব বেশি পাকিস্তান নির্ভর হয়ে যাচ্ছি, নাকি না 71 যা হয়েছে ভাই, পৃথিবী আগায় যাচ্ছে, এখন আমাদের সম্পর্কগুলো ভালো হওয়া দরকারি। আর ভারতের প্রতি যে এক পেশিয়া মনোভাব ভারতের, যে আমরা ছাড়া তো তোমরা এতিম, এরকম মেন্টালিটি থেকে বের করার জন্য পাকিস্তানের দিকে ঝুঁকা দরকার, নাকি আসলে পাকিস্তানের দিকে ঝুঁকার পিছনে আরও অন্য কোনো কাহিনী আছে? মানে আপনার কি মনে হয়? নাকি না ঠিকই আছে, পররাষ্ট্রনীতি হবে ভাই? এরকম ঘটনা বহু দেশে আছে। কেউ কেউ জাপান এবং আমেরিকার উদাহরণ দেন, যে কি বলে যে পরমাণু বোমা মাইরা লক্ষ লক্ষ মানুষ মাইরা ফেলছে। সেই জাপান আর আমেরিকা আজকে কত শক্তিশালী মিত্র। 2025 সালেই বিএনপি আওয়ামী লীগ কঠিন পরিস্থিতিতে পড়বে এবং জামাত শিবির অন্য উচ্চতায় পৌঁছে যাবে। দর্শক, 2025 সাল সংক্রান্ত কিছু জরুরি কথা আলোচনাটা করছি মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের একটা বক্তব্যের আলোকে। তিনি বলছেন 2025 হবে আওয়ামী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। তিনি একটা কথা কিন্তু আগে বলেছিলেন, 1 বছরের মধ্যে টপ কমান্ডার্সদের বিচার করা হবে। যদিও এরকম টাইম ফ্রেম করে দিলে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে বিচার করা কঠিন, তারপর প্রত্যাশার কথা বলেছেন। রায় এক্সিকিউট বা চূড়ান্ত যাই হোক, একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট বা ভাগ্য নির্ধারণ 2025 সালে হবে। অতএব আওয়ামী লীগের কপালে 2025 সালে দুঃখ আছে। হতে পারে আওয়ামী লীগের 2-1 জনের ফাঁসির দড়িতে ঝোলা লাগতেও পারে, কারণ অগ্রগতি কিন্তু খারাপ না। সালমান এফ রহমান না হলেও আনিসুল হক বা এই টাইপের কেউ বলির পাঠা হতে পারেন। বলির পাঠা বলতে শেখ হাসিনাকে তো পাওয়া যাচ্ছে না, এই কারণে তাদের বিচারটা একটু দ্রুত করে, যে বিচার হয়েছে, ন্যায় বিচারই হবে, বিচার হয়েছে, এটা তো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা দরকার। শেখ হাসিনা থাকলে শেখ হাসিনা এখানে পড়তো, দ্রুত তার বিচারটা হতো। এই জন্য আনিসুল হক বা অন্য কেউ এখানে ওবায়দুল কাদের বা আসাদুজ্জামান এদেরকে পেলেও একটা বিষয় ছিল। এদেরকে যেহেতু নেই, হাতের কাছে আনিসুল হককে পেয়েছে, আনিসুল হক একটা ধরা খেতে পারে। আওয়ামী লীগ অনেক জেলা পর্যায়ের লোকজনকেও 2025 সালে গ্রেপ্তার হতে হবে এবং 2025 সালে আওয়ামী লীগের আর নতুন কোনো প্রোপাগান্ডা কিংবা ষড়যন্ত্র বা এই অপশনগুলো আর থাকছে না, এগুলো শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ এক এক সময় এক একটা বিষয় বলে সামনে আসার চেষ্টা করেছিল, যে একবার যে এই তো শেখ হাসিনা ফিরবে, এখনো বৈধ প্রধানমন্ত্রী, 10 নভেম্বর, আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, অমুক অমুক তমুক, 16 ডিসেম্বর, কত কিছু বলেছিল। 15 আগস্ট একটু নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করেছিল। সব অস্ত্র, মেশিন, প্রোপাগান্ডা টুলস এগুলো শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত 2025 সালে। 2025 সালে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সব অস্ত্র শেষ হয়ে যাবে। এই জন্য আওয়ামী লীগের জন্য দুঃখের বছর হবে 25 সাল, এবং রাজনীতি দীর্ঘমেয়াদে ব্যাকফুটে চলে যাবে এবং নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে যে না, এই আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াবে, এটা আমরা বিশ্বাস করি না। এই আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই। এবং আওয়ামী লীগের মধ্যে যারা পদ পদবী ছিল না বা পেশাগতভাবে প্রতিষ্ঠিত, তারা একটা বড় অংশ নতুন দল বা নতুন রাজনৈতিক ঠিকানা খুঁজবে 2025 সালে। এবার আসে বিএনপির ক্ষেত্রে। 2025 সাল হবে বিএনপির চাঁদাবাজি, সন্ত্রাসী এবং ইসলাম বিরোধিতার বছর। 2025 সাল হবে বিএনপির 2 গ্রুপের কোন্দলের বছর। 2025 সাল হবে এক বিএনপি আর এক বিএনপিকে হত্যা করবে, আক্রমণ করবে, ফোপাবে, পিটাবে তার বছর। অতএব 2025 সালে জাতি বিএনপির 2 গ্রুপের কামড়াকামড়ি দেখবে এবং শিক্ষার্থী জনতা বিএনপিকে বিপরীতমুখী অবস্থানে জাতি 2025 সালে দেখবে। বিএনপি 2025 সালে নির্বাচন চায়, কিন্তু 2025 সালে নির্বাচন হবে না, তারপরে বিএনপি হতাশ হয়ে পড়বে। এবং 2025 সালে বিএনপির বাড়াবাড়ির ফলে এক পর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর স্পেশাল অপারেশনস কিংবা জরুরি অবস্থাও বিএনপির কপালে থাকতে পারে। অতএব বিএনপি নিজেদের কর্মের কারণে চাঁদাবাজি, সন্ত্রাসী ফ্যাকশন, মসজিদে আজান দিতে বাধা দেওয়া, পর্দানশীল নারী শিক্ষিকাকে অপমান অপদস্থ করা থেকে শুরু করে ইসলাম বিরোধী কর্মকাণ্ড এবং ভারতপন্থী শাহবাগী কার্যক্রমের কারণে 2025 সালে বিএনপির কপালে দুঃখ আছে। আর 2025 সাল জামাত শিবিরের জন্য হবে আনন্দের বছর। বিভিন্ন জায়গায় তাদের বিজয় হবে, জনগণের কাছে তারা গ্রহণযোগ্যতা পাবে, তারা সায়েন্স ফেস্ট, অমুক্তম, এরকম ক্রিয়েটিভ আরো শত শত প্রোগ্রাম করবে, তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে। জামাত শিবিরের পক্ষে গণজোয়ার আপনারা দেখবেন, শিক্ষার্থী জনতা জামাত শিবির এক কাতারে থাকবে, ডক্টর ইউনূস সরকারের পক্ষে থাকবে, তারা নির্বাচনে প্রস্তুতি নিবে, জনগণের কাছে যাবে, জনগণ তাদেরকে ভালোবাসবে, তারা জনগণকে ভালোবাসবে। 2025 সালের রাজনীতির হিসাব নিকাশ সেরকম হতে যাচ্ছে দর্শক। অতএব বিএনপির কপালে দুঃখ আছে। 25 সালের রাজনৈতিক চিত্র চরমোনাই বা এই দলগুলো শত কষ্ট করেও তেমন প্রাসঙ্গিকতা পাবে না রাজনীতিতে। রাজনীতি হবে জামাত শিবির শিক্ষার্থী জনতা ভার্সাস বিএনপির সন্ত্রাসী। আওয়ামী লীগ অলরেডি কোণঠাসা বা আওয়ামী লীগ তেমন ভোগ করতে পারবে না।
আওয়ামী লীগের বিচারের কথাটা যদি একটু বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর। নতুন বছরে বিগত 16 বছরের অপকর্মের বিচারের কাজ চলবে। তিনি এই সুখবরটাই জাতিকে দিয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, সংস্কার সম্পন্ন হওয়া মূল ভবনের বিচার কাজ শুরু হবে। আওয়ামী লীগ সরকার বিগত যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্ত চলছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে যাচ্ছে। তো দর্শক, এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে, আমাদের স্বপ্ন পূরণ হবে এবং আমাদের 24-এর বিপ্লবের অনেক স্বপ্ন 2025 সালে পূরণ হবে এবং বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম কিছু সংস্কার ও এক্সিকিউট হবে 2025 সালে। যে সংস্কারগুলো 1971 পর থেকে আজ পর্যন্ত কেউ করতে পারেনি, যেটা 2025 সালে হবে। সব সংস্কার হবে না, সংস্কার একটা বরং 26 সালে হবে, নির্বাচনের আগে আগে। কিন্তু যুগান্তকারী কিছু পরিবর্তন বাংলাদেশে আসবে। তবে নিউজ সম্পাদক জনাব নুরুল কবির আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটা ইন্টারভিউ নিয়েছেন। অনেকে হয়তো এর মধ্যে এটা দেখেছেন, নিউজ তার পত্রিকা এটা পাবলিশ করেছে, কিন্তু একটা ভিডিও আছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা দেখে রাখুন। এই ভিডিওটা, এই সাক্ষাৎকারটা বাংলাদেশের ইতিহাসের একটা মাইল ফলক হয়ে থাকবে। কেন থাকবে সেটা একেবারে শেষে বলছি। ইন্টারভিউতে ডক্টর ইউনূস অনেক কথা বলেছেন, খুবই মন খুলে কথা বলেছেন, এবং যেহেতু নুরুল কবির, আবারও বলছি কেন এটা মাইল ফলক, তার সাথে এই ভদ্রলোকেরও সংযুক্তি আছে, সেই প্রসঙ্গে শেষে বলছি। তো সেখানে বেশ কিছু বিষয় উঠে এসছে। ডক্টর ইউনূস তার মানে এই আলোচনার চলে, সাক্ষাৎকারের চলে, তার বেশ কিছু ব্যর্থতা তার মুখে স্বীকার করেছেন। কোনো সমস্যা নেই, আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকেন তিনি কোনো অতিমানব নন, তিনি কোনো দেবতা নন, তিনি একজন মানুষ, তিনি ভুল করবেন। তবে হ্যাঁ, আমরা যে আলাপটা করছিলাম যে সরকারের অনেক ক্ষেত্রেই তার ভুলভ্রান্তি বা তার আরও বেশি সতর্ক হওয়া বা তার আরও বেশি অ্যাক্টিভ দেখানোর যে টেন্ডেন্সি সেটা বাড়াতে হবে, এবং ডক্টর ইউনূসের জবাবেই আছে যে তারা আসলে যথেষ্ট এফোর্ট দিচ্ছেন না বা টাফ হচ্ছেন না। আমি কয়েকটা ইস্যু একটু ধরতে চাই, মানে যেসব প্রশ্ন আছে। যেমন ডক্টর ইউনূসের মামলা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার প্রভাবে কি মামলা উঠে গেল, কারণ আপনি এখন প্রধান উপদেষ্টা, সুতরাং মামলা সব দ্রুত উঠে চলে গেছে। যেভাবে ডক্টর ইউনূস বলেছেন, উইচ ইজ রাইট, যে উনি মামলার সারবত্তা ছিল না, তারপরে ষড়যন্ত্রমূলকভাবে আদালতকে ব্যবহার করে এসব করা হচ্ছিল। ফলে এটা একটা ভালো, যে কোনো সরকার হলেই যেটা তার প্রতি কোনো শত্রুতা দেখাবে না, তাদের হলেই মামলাগুলো উঠে যেত। কিন্তু এই প্রশ্নটা তাকে করা হয়েছে, কারণ স্বাভাবিকভাবে এরকম প্রশ্ন আসতে পারে, খুব দ্রুত তার মামলাগুলো উঠে গিয়েছিল। ছাত্ররা তাকে চাকরি, ছাত্র প্রচুর করছেন, আরও অনেকে আছেন, সেটা জবাব উনি খুব অনেস্টলি দিয়েছেন। সেটা হলো সত্যিকার অর্থে ছাত্ররাই তার সাথে যোগাযোগ করেছিল, ছাত্ররাই তার এমপ্লয়ার, উনি সত্য কথাটাই বলেছেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এটা বলা যাবে যে ছাত্ররা তাকে এমপ্লয় করেছেন, কিন্তু উনি অনেকগুলো ইন্টারভিউতে, অনেকগুলো স্পিচে বারবার ছাত্ররাই অভ্যুত্থান করেছে, মানে বিপ্লব বলতেন। উনি সর্বশেষ ভাষণে বলছেন, এর আগে বিপ্লব বলতেন। এখানে খুব মেজর সমস্যা আছে, এই বিপ্লব শুধু ছাত্ররা করেন। এমনকি যে ছাত্র জনতার বিপ্লব বা অভ্যুত্থান বলা হয়, মানে ছাত্র কথাটাকে আমরা আলাদা করছি জনতার কাছ থেকে, ছাত্ররা জনতা নন এরকম মনে হয়, আলাদা করে তারা একটা আইডেন্টিটি তৈরি করছেন। এটাও আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না, খানিকটা শহীদ বুদ্ধিজীবী দিবসের মতো, তাদের জন্য আলাদা দিবস। যাই হোক, তিনি এই ব্যাপারটা বলেছেন, কিন্তু আমি তার অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার নিয়ে সন্তুষ্ট নই। তিনি ব্যবহার করেছেন যেখানে প্রয়োজন ছিল না। তাকে উপদেষ্টা কেন নাম, উপদেষ্টা কাকে উপদেশ দেন ইত্যাদি ইত্যাদি, তিনি প্রধান উপদেষ্টা, উনি খুব সরলভাবে বলেছেন, উনি সব নামটাম খুঁজতে চান না। আমিও মনে করি ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, নামে কি আসলো গেল, গোলাপকে যে নামে ডাকাই হোক না কেন, সেটা সৌরভ ছাড়ার ব্যাপারটা এরকম। ওনার উপদেষ্টা পরিষদ নিয়ে নানান রকম অভিযোগ, এমনকি ওনার সামনে খুব স্পষ্টভাবে এই প্রশ্ন করেছেন জনাব নুরুল কবির, যে ওনার বাড়ি যেহেতু চিটাগং, তিনি চিটাগংয়ের মানুষকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছেন, এনজিওর লোকজন বিভিন্ন, মানে এটা কীভাবে সিলেক্ট করা হয়েছে, তাকে কারা কারা তালিকা দিয়েছে। ডক্টর ইউনূস বলছেন তিনি খুব বেশি চিন্তা করে করা হয়নি, তাকে বলা হয়েছে এরা আছেন, তিনি বলছেন এর মধ্যে তিনি যাদেরকে চেনেন তাদেরকে বলেছেন, দিয়ে দিয়েছেন, খুব ভাবে চিন্তা করা হয়নি। এটা সরল স্বীকারোক্তি, কিন্তু এর মধ্যে একটা খুব মেজর ডিসপিউট তৈরি হতে পারে। সেটা হচ্ছে উনি বলছেন যে খুব তাড়াহুড়ো করে এটা করতে হয়েছে, আজই শপথ নিতে হবে বা কালই নিতে হবে, এরকম পরিস্থিতিতে বা প্রেক্ষাপটে। তাহলে আমরা প্রশ্ন করতেই পারি যে খুব তাড়াহুড়োর মধ্যে যে উপদেষ্টা পরিষদ হলো, তারপর তো আসলে খুব অল্প 2-3 জন যুক্ত হলো বা কাউকে পরিবর্তন করা হলো না। তার মানে কি এই এন্টায়ার উপদেষ্টা পরিষদে কেউ ভুল ছিলেন না? ভুল থাকলে তো তাকে উপদেষ্টা পরিষদে রাখাটা দরকার ছিল না। নেওয়া হলো, বের করে দেয়া, তাকে সেখান থেকে সরিয়ে দেয়া, সেটা হতে পারত। আরও নতুন অনেক উপদেষ্টা নেওয়া হতে পারতো কাজ করার জন্য। মানে তার মতো সরকার তো কাউকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়, সমস্যার কিছু নাই। শেখ হাসিনা এটা করতে চাইতেন না, কারণ তিনি অমনিপটেন্ট এবং তার ডিসিশনে কোনো ভুল নাই, এই ইমেজ তৈরি করতে চাইতেন বলে যত কিছুই হোক না কেন তার মন্ত্রীরা দায়িত্বে থেকে যেতেন, ক্ষমতায় থেকে যেতেন। কিন্তু তিনি যত সহজভাবে বললেন একটা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা খুব জরুরি। এবং ডক্টর ইউনূসকে যখন নুরুল কবির প্রশ্ন করছেন যে প্রচুর সমালোচনা হচ্ছে, অনেক ব্যর্থতা আছে, প্রবলেম আছে, উনি ওটা স্বীকার করছেন, মানে জানতে চান বারবার যে আপনি এগুলো খেয়াল করেন,
আমরা এটা খেয়াল করছি যে তিনি সত্যিই যথেষ্ট খোঁজ খবর রাখেন, যে হ্যাঁ এগুলো হয় তিনি জানেন, কিন্তু সমালোচনায় খুব বেশি মাথা ব্যথা নেই এবং তাদেরকে ব্লেম করারও তেমন কিছু পান না বলে তিনি বলেন, কারণ বলছে তাদের অভিজ্ঞতা নেই, আমারও নাই, আমিও ভুল করছি, সো আমি কিভাবে তাদেরকে দোষ দেবো। আবারও বলছি খুব সহজে বলে ফেলা হলো। ডক্টর ইউনূস আসলে ওটা ওনার বিনয়, উনি কত বড় মাপের মানুষ তার প্রমাণ দিচ্ছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু এর মধ্যে আমার দ্বিমতের জায়গা আছে। সেটা হলো তিনি আসলে পারফর্ম করতে হবে, উনি আসলে ওটা খুব বড় শর্ত না প্রধান উপদেষ্টার, আমি মনে করি। উনি এসেছেন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে এবং আমাদের মাথার পর ছাতার মতো হয়ে, এই ছাতা আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করবে। কিন্তু যে জায়গায় উনি যথেষ্ট পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদ, পরিবর্তন করা, ক্যাবিনেট ভাগ করে দেয়া, এরকম অনেক পদক্ষেপ, যিনি পারছেন না তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া, এগুলো করতে হবে। সুতরাং উনি পারছেন না, ওনার অভিজ্ঞতা কম, উনিও সব ঠিকঠাক পেরে উঠছেন না, এটা অন্য অক্ষম, অযোগ্য, অদক্ষ, নন পারফর্মিং উপদেষ্টা রাখার যুক্তি হতে পারে না আমি মনে করি। নিজের কোয়ালিটি তো ঠিক নেই, তাদের সমালোচনা কীভাবে করবো উনি বলছেন, আমি সাধ্যমতো চেষ্টা করছি, লেগে গেলে তো হলো ভালো, না হলে আমার কপাল খারাপ। আপনার ইন্টারভিউটা দেখবেন প্লিজ, প্লিজ, ইটস আ বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্ক কেন আমি শেষে বলবো, আমার বিবেচনা, আপনাদেরও নিশ্চয়ই বিবেচনা থাকবে। রাজনৈতিক দলগুলো সরকারের সাথে সমঝোতা আছে কি না, তিনি বলেন খুব আছে, কোনো সমস্যা দেখেন না। তখন নুরুল কবির তাকে প্রশ্ন করেন যে রাজনৈতিক দলের বাইরে তো ভিন্ন রকম কথা বলছে। তিনি ডক্টর ইউনূস যেটা বোঝাতে চান যে তাদের রেটরিক আছে, তিনি অঙ্গভঙ্গি শব্দটা ব্যবহার করেছেন। নানা অঙ্গভঙ্গি আছে বাইরে রাজনৈতিক দল হিসেবে, তাদের এই অঙ্গভঙ্গিগুলো দেখাতে হয় বলে তিনি মনে করেন। আমি বিশ্বাস করি সরলীকরণের দোষ আছে, প্রবলেমকে ইগনোর করে লাভ নেই। সরকারের সাথে রাজনৈতিক দলের দূরত্বের কথা বলেছে, সরকার তো আসলে খুব বেশি বসে না, এটা সত্য। এই সরকার উচিত ছিল ফর্মালি আরও অনেক বেশি বসা, ইনফর্মালি হয়তো কিছু যোগাযোগ আছে, সেটাও যথেষ্ট আছে বলে মনে হয় না, কারণ পলিটিক্যাল পার্টিগুলো যে ধরনের আচরণ করে বা কথা বলে তাতে মনে হয় ফর্মালি আরও বেশি হওয়া উচিত। এবং সামনে এসে অনেক ভালো বলা ডাজন্ট নেসেসারিলি মিন যে তারা আসলে কনভিন্সড এবং তারা সরকারের সাথে খুবই ভালো ইন্টারাকশন বা র্যাপো অনুভব করে, আমি মনে করি না। এটাও তার একটা ভুল পারসেপশন বলে আমি মনে করি। নিহতদের টাকা পাওয়া নিয়ে বেশ চাপের মুখে ডক্টর ইউনূসকে ফেলেছেন জনাব নুরুল কবির, খুঁটিয়ে বারবার, আপনি কবে মনে করেন এটা হতে পারে, কেন হলো না, ইত্যাদি ইত্যাদি। তিনি যেটা বলেছেন এটা মূলত বিউরোক্রেসির প্রবলেম, এবং বিউরোক্রেসির প্রবলেমের কারণেই শেষ পর্যন্ত টাকা পৌঁছতে পারছে না, এটা দেরি হয়ে যাচ্ছে। এবং তিনি বিউরোক্রেসিকে দোষও দিতে চান না, উনি মনে করেন তাদেরও কিছু নিয়মকানুন আছে যেটা আমরা হয়তো বুঝি না। আমি এটাকে খুব সফট বলে মনে করি। এই সফটনেস নিয়ে আসলে আমাদের সবসময় প্রশ্ন আছে, এই প্রশ্ন নুরুল কবিরও করেছেন, আমি আসছি সে কথায় পরে। আমি মনে করি বিউরোক্রেসিকে করতে হবে এবং বিউরোক্রেটিক যেসব প্রসেস আছে সেগুলোকে শর্টেন করে তাদেরকে এটা করতে হবে এবং অ্যাট এনি কস্ট এই টাকা পৌঁছে দিতে হবে। নুরুল কবির বলছেন যে আপনি ঋণ ব্যাংকগুলোকে হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন দেউলিয়া হওয়ার থেকে ঠেকানোর জন্য, আর এখানে সামান্য কিছু টাকা আপনি আত্মনিহতদেরকে দিতে পারছেন, এটা তো ব্যর্থতা। উনি ব্যর্থতা স্বীকার করছেন, কিন্তু উনি বলছেন এই প্রসেসগুলো ঠিকঠাক হলে টাকা দিতে আপত্তি নেই, কিন্তু দিনের শেষে রেজাল্ট হচ্ছে এগুলো পাওয়া যায়নি, এটা হলো সবচেয়ে জরুরি কথা। এবং এর চেয়ে বড় ব্যর্থতা আসলে সরকারের কিছু হতে পারে না, উনি স্বীকার করেন। কিন্তু সমাধান না হলে যারা এটার ভুক্তভোগী, যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের কোনো লাভ নেই। সংস্কার প্রশ্নে আলোচনা যখন আসে তখন একটা স্পেসিফিক প্রশ্ন, এই আলাপটাও আসলে সামনে আসবে, সরকারের সংস্কারের কোনো এজেন্ডা আছে কিনা, নাকি এই যে সরকার সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট হবে সেগুলো নিয়ে বসবেন। উনি একদম প্লেইনলি বলেছেন উনি আসলে বসবেন, এগুলোর ভিত্তিতে আলোচনা হবে, সংস্কার যতটুকু ঐক্যমত্যের ভিত্তিতে হয় সেটুকুই করবেন, এবং সরকারের কোনো এজেন্ডা নেই, সরকার কোনো পক্ষ এখানে না, ডক্টর ইউনূস স্পষ্ট করেছেন। এটা রেজোনেট করে কিছুদিন আগে ডেইলি স্টারের সাথে একটা ইন্টারভিউতে ডক্টর ইউনূস বলেছিলেন ক্লিয়ারলি যে আমরা ফ্যাসিলিটেটর, আমরা কোনো রাজনৈতিক সরকার নই আমরা, তো এটার সাথে এটা ম্যাচ করে। সুতরাং সরকারেরও কেউ কেউ যখন এটা নিয়ে কথা বলেন যে শুধু এটার জন্য সংস্কার করতেই হবে এসব, এবং এই প্রশ্নটাও জনাব নুরুল কবির করেছেন, বিশেষ করে ছাত্র উপদেষ্টারা কখনো কখনো কিছু মন্তব্য করেন যেগুলো বিভ্রান্তি তৈরি করে, ডক্টর ইউনূস সেটা স্বীকার করেছেন এবং সেগুলো তাদের মধ্যে তারা আলোচনা করে ঠিক করে নেন, সেটা জানিয়েছেন। ডক্টর ইউনূস ছাত্রদের সাথে রাজনৈতিক দলের ছাত্ররা তো দল তৈরি করছে, তখন নির্বাচন প্রশ্নে প্রবলেম হয়, কারণ ছাত্ররা অ্যাপারেন্টলি একটু লম্বা সময় নির্বাচনের জন্য চাইবে, তাদের কনস্টিটুয়েন্সি ঠিক করা, সংগঠন তৈরি, এগুলো জনাব নুরুল কবির বলছেন, হুইচ ইজ রাইট। এবং আমি বহুদিন থেকে বলছি যে সংস্কার এখন নতুন করে বিচার যুক্ত হয়েছে, এগুলোর মূল কারণ হচ্ছে নির্বাচনটাকে পেছানোর চেষ্টা। এই চেষ্টাটা খুব এভিল চেষ্টা, আমি তাও মনে করি না, রাজনীতিতে এগুলো হয়, ওনার বেশি সময় দরকার, এবং উনি ওটা ওভাবে না বললে অন্য কোনো বাহানা দিয়ে বলবেন, এগুলো মোটামুটি কমন প্র্যাকটিস, স্পেশালি আমাদের মতো এই অঞ্চলের রাজনীতিতে। ডিফারেন্স মনে করছেন এই সমস্যা থাকবে না, সব ঠিক হয়ে যাবে, এটাও আমি সঠিক মনে করি না, আসলে সংঘাত হবে। এবং বিশেষ করে যদি সরকার তাদের প্রতি কোনো রকম কোনো সুনজর দিচ্ছে, সরকার কোনো রকম কোনোভাবে ইনভলভড আছে, সেটা হলে বিপদ হবে। এই ফিসফাস আছে, আমার মনে হয় জনাব নুরুল কবির এই প্রশ্নটা যোগ করলে ভালো করতেন, তিনি এটা জিজ্ঞেস করেননি। নির্বাচন নিয়ে তিনি খুব চমৎকার দুটো সময় আবার স্টিক করছেন, এই বছরের শেষে অথবা 26-এর মাঝামাঝি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, নুরুল কবির যখন তাকে প্রশ্ন করছে এটা পাল্টায় যে আপনি কি খেয়াল করেছেন নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো এতেও সন্তুষ্ট না, তারা আরও স্পেসিফিক হতে চাইছে, আরও তারিখ চাইছে।
তো উনি যেটা বলছেন, যেটা আমিও আসলে অনেকদিন বলেছি, ডক্টর ইউনূস তাই বলছেন যে এটা আসলে ওরা চাপ দিতে চায় যাতে এর দেরি না হয়, চাপ জারি রাখতে চায়। তো নুরুল কবির প্রশ্ন করেন, তো আপনি তো এটা বুঝে গেলেন। ডক্টর ইউনূস তখন বলছেন, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে উনি চান এই চাপটা জারি থাকুক। এই চাপটা জারি থাকলে তাদের মধ্যে কেউ কেউ আছেন যা কেউ ভিন্নভাবে ভাবতে পারেন, তারা যাতে ঠিক থাকেন, এই টাইমের বাইরে যাতে আনা যায়। তার মানে ডক্টর ইউনূস ইজ ভেরি স্ট্রং অ্যাবাউট এই ইলেকশনের যে ডেডলাইনটা তিনি বলেছেন, খুব স্ট্রং। এবং উনি এটাও জানেন, এটার অন্তর্নিহিত অর্থ উনি এটাও জানেন তার সরকারের মধ্যে কেউ কেউ আছে যারা এটা এভাবে ভাবছে না, তাদের উপরও রাজনৈতিক দলগুলোর চাপ জারি থাকুক যাতে তারা এটা থেকে সরে আসতে না পারেন। পণ্যমূল্য এসব নিয়ে খুবই টাফ প্রশ্ন, দীর্ঘ একটা সময় তাকে চাপের মধ্যে রেখেছেন জনাব নুরুল কবির। ফুলকপির দাম এখানে এত 20 টাকা হয়ে যায়, চাঁদাবাজি হচ্ছে, কোনো রাজনৈতিক দলের কাউকে আরও রাজনৈতিক দলেরই বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের সদস্যরা এগুলো দখল করছে, আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না, গ্রেফতার করছেন না। ডক্টর ইউনূস গ্রেফতার করেছেন কিনা সেটাও জানাতে পারেননি। তারপরে জনাব নুরুল কবির প্রশ্ন করছেন যে দিনের আলোতে, দিন দুপুরে সব বাস স্টপে পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, তিনি কিছু করছেন না কেন, আর সরকার কেন চোখে দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। দেখলাম যে বেশ চাপ বোধ করেছেন প্রফেসর ইউনূস, এবং উনি একটা জায়গায় বলছেন সরকারের চোখ হয়তো অত পরিষ্কার না, অসহায়ের মতো। এই অসহায়ত্ব দেখার একটা সৌন্দর্য আছে। তিনি ফালতু কথা, মিথ্যা কথা বলেননি, স্বীকার করেছেন উনি পারছেন না, কিন্তু উনি পারছেন না যেটা আমাদের চর্মচক্ষে আমরা দেখছি প্রতিদিন, বিরাট ব্যর্থতা, যার মাসুল আসলে কোটি 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 অভাবী মানুষ দিচ্ছে। এই ব্যর্থতাগুলো ভয়ঙ্কর, সরকারের কেয়ারফুল থাকা দরকার। এখানেই জনাব নুরুল কবির প্রশ্ন করছেন, আমিও বহু সময় বলেছি, আমরা অনেকেই বলছি, উনি বলছেন রাষ্ট্রের প্রয়োজনে কঠোর হতে হয়, কিন্তু আপনারা সুশীলতার অভিযোগ আছে, কঠোর হচ্ছেন না। আর ডক্টর স্বীকার করেছেন মানুষের মনে যতটুকু কঠোর হওয়া উচিত বলে মনে হয় ততটুকু তারা হতে পারেন নাই, কিন্তু তারা হবেন এরকম একটা ব্যাপার মনে করছেন। ভারত প্রসঙ্গ এসছে, সেসব নিয়ে কথা হয়েছে, তিনি ওই মিডিয়ার আলাপ, মোদি কী করেছেন এগুলো বলেছেন, এবং রাষ্ট্রের দিক থেকে তিনি কোনো প্রবলেম ফেস করেন না এটা উনি বলেছেন। শেখ হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে যে প্রশ্ন, সেটার জবাব তিনি দেওয়ার চেষ্টা, আমি বলবো যে উনি এই জবাবটা খুব বেশি দ্রুত পাশ কাটাতে চেয়েছেন বা সরে যেতে চেয়েছেন, যেন উনি জানেন না। কিন্তু নুরুল কবির লেগেছিলেন যে আচ্ছা কতদিন পর আপনারা আবার চিঠি দেবেন, কতদিনের মধ্যে জবাব এক্সপেক্ট করছেন। ডক্টর ইউনূস চেষ্টা করেছেন এই প্রশ্নটা থেকে সরে যেতে, কিন্তু তাকে ছাড়া হয়নি, এবং শেষ পর্যন্ত আসলে খুব ক্লিয়ার উত্তর আমরা পাইনি। ট্রাম্পের সাথে মোদির খাতির নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কারণ ওখানে প্রচুর ইন্ডিয়ান বংশোদ্ভূত লোক আছে, মোদির সাথে খাতির আছে, সো বাইল্যাটারাল সম্পর্ক যেটা এতদিন ছিল এটা ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা ডক্টর ইউনূস স্বীকার করেছেন, এটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে উনি চেষ্টা করবেন যাতে সম্পর্কটা ভালো হয়। এবং ক্ষতিগ্রস্ত নমুনাও দেখেছি উনি বলছেন। আমি ধারণা করি ট্রাম্পের যে এক্সেস স্ট্যাটাস, যেটাকে টুইটার বলি, বাংলাদেশের সকল হিন্দু নির্যাতন নিয়ে, কমিউনাল হিন্দু অ্যাটাক নিয়ে, মাইনরিটি অ্যাটাক নিয়ে ট্রাম্প তার নির্বাচনের আগে একটা টুইট করেছিলেন, সেটাকে উনি সম্ভবত ইঙ্গিত করেছেন। বিদেশে পাচার হওয়া টাকা নিয়ে খুব চমৎকারভাবে তিনি বলেছেন, কোনো ফালতু প্রত্যাশা না, উনি ক্লিয়ারলি বলেছেন আমরা চেষ্টা করছি, এটা খুব জটিল কাজ, সাক্ষী বা সব কিছু পেলে সময় লাগবে বলছেন, এবং আমরা সব টাকা একটা অংশ ফেরত আনতে পারবো। একজন সৎ মানুষ কিভাবে সৎ কথা বলেন, যেটা উনি পারবেন না ফালতু কথা বলবেন না। কেউ বলবেন যে উনি তো রাজনীতি করবেন না, তাই উনি এভাবে বলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের রাজনীতিতেও কেউ যদি এই ধরনের সৎ স্টেটমেন্ট, আমি এতটুকু পারবো না, এটা আমার ভুল হয়েছে, আমি ওটুকু পারবো, এটা আমি পারি নাই, এই কথাগুলো বাংলাদেশের রাজনীতি করলেও কাজে লাগবে বলে আমি মনে করি। একটা কথা মনে রাখতে হবে, আমি সব কিছুতে পারঙ্গম, আমি সব কিছু করতে পারি, এগুলো আসলে একটা স্বৈরাচারী ব্যবস্থায় একজন ডিক্টেটরের ইমেজ তৈরির জন্য লাগে। একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যাচ্ছি, সেখানে একজন মানুষ আসলে আমাদেরকে শাসন করে, কোনো অতিমানব শাসন করে না। স্বৈরাচারী ব্যবস্থায় একটা অতিমানব শাসন করে, ফলে ওনার কোনো ভুল নাই, এমন কোনো ভুল করলে ওনাকে ভুল বোঝানো হচ্ছে, এভাবে হয়। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় আমি একজন মানুষ, আমি কাজ করতে এসেছি, আমি আপনাদের সাথে করবো, আমি ভুল করবো, আমি ঠিক করবো, সব কিছু মিলেই চলবে, এটা আমি মনে করি ডক্টর ইউনূসের এটা খুব চমৎকারভাবে উনি করেছেন। আর দুটো পয়েন্ট বলে আমি আমার শেষ অংশে আসবো। এটা হচ্ছে, আমি একটু অবাক হয়েছি, ডক্টর ইউনূস যদি সেখানে তাকে জেলে নিত, আমার মনে হয় ওনার জেলে যাওয়া উচিত ছিল। আমি মনে করেছিলাম যে উনি জেলে যাওয়ার জন্যই প্রস্তুত আছে, কিন্তু ইন্টারভিউ শুরুতেই তিনি বলেন যে, নুরুল কবির যখন জিজ্ঞেস করছে আপনি জেলে যেতে পারতেন, তখন উনি বলছেন উনি দেখছিলেন কোন দেশ থেকে কোন দেশে যাওয়া যায় যাতে দেশে ফিরে যেতে না হয়। তার মানে মনে হচ্ছিল যে উনি দেশে ফিরতে চাইছেন না এবং উনি জেল অ্যাভয়েড করতে চাইছেন। যদি উনি বারবারই ফিরে এসে দেখা করেছেন, কোর্টে গেছেন, তাতে আমার মনে হয়েছিল হি ইজ রেডি। পরে অবশ্য বলেছেন উনি রেডিও ছিলেন। আরেকটা ব্যাপারে আমি এই পুরো ইন্টারভিউতে একটা জায়গায় ডক্টর ইউনূস আমি মনে করব যে তিনি আসলে ডজ করেছেন, সেইটাকে আসলে ঠিক জেনুইনলি যা হয়েছে সেটার বাইরে কথা বলেছেন। সেটা হলো ওনার রাজনৈতিক দল করা নিয়ে। উনি বলতে চেয়েছেন যে সবার চাপে উনি এটা করেছেন, ওনার খুব সিরিয়াস উদ্দেশ্য ছিল না, পরে উনি দেখলেন এটা সিরিয়াস হয়ে যাচ্ছে তাই সরে এসছে। অনেকক্ষণ ধরে উনি এটা ব্যাখ্যা করেছেন। আমরা যতদূর জানি ব্যাপারটা আসলে এই রকম নয়। উনি আসলে প্রত্যাশিত সাড়া পাননি, সেই সাড়া না পাওয়ার কারণে সরে এসছেন, এবং একটা সময় দেখেছেন যারা তাকে এই জায়গায় এনেছে তারা আসলে তার সাথে নেই। হোয়াট এভার, এটা খুব মেজর ইস্যু না, কিন্তু
মূল টেকঅ্যাওয়েটা কি? আমরা ডক্টর ইউনূসের স্পিচ যখন দেখেছি, ডক্টর ইউনূসের যখন স্পিচ যতবার দেখেছি, আমি শেখ হাসিনার কথা আমার মাথায় এসছে, ওনার স্পিচ। আজ যখন জনাব নুরুল কবির, মানে এই ভদ্রলোক আমরা চিনি, যখন বাংলাদেশে টকশো শুরু হয়, আমরা অনেক ছোট তখন যখন টকশো হতো, বাট পলিটিক্যালি আমরা কনসাস হতে শুরু করেছি, যে কজন মানুষের টকশো আমরা দেখার জন্য বসে থাকতাম, নুরুল কবির একজন। এবং এই মানুষটা কনসিস্টেন্টলি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলে গেছেন। এবং আমি একটা কথা যোগ করতে চাই, ১-১১ সময় যখন কেউ কথা বলছিল না, আমার স্পষ্ট মনে পড়ে যেন নুরুল কবির কথা বলছিলেন। একটা পর্যায়ে সম্ভবত আমি যত চ্যানেলগুলোর সাথে কথা বলে শুনেছি, চ্যানেলগুলোকে চাপ দিয়ে তাকে আশা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু উনি সেই সময় কথা বলেছেন। সো সেই নুরুল কবির এসছেন এবং উনি ডক্টর ইউনূসকে এইরকম চাপে ফেলেছেন। একটা রাষ্ট্রের সরকার প্রধান এরকম চাপে পড়বেন একজন সম্পাদক বা সাংবাদিকের সামনে, এটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্র। এবং কোনো রকম যাকে প্রশ্ন করা হচ্ছে তিনিও সৎভাবে ফেস করছেন, তার অক্ষমতা, তার ব্যর্থতা সবকিছু সামনে আনছেন, কিন্তু ছাড়ছেন না, ক্রমাগত তাকে আবার চাপে ফেলছেন, মানে ছেড়েই দিচ্ছেন না। আমার দু একবার মনে হচ্ছিল আচ্ছা ডক্টর ইউনূসকে ঠিক আছে, উনি এটা আর বলতে চাচ্ছেন না, ছেড়ে দিলে হয়, কিন্তু আমরা দেখলাম নুরুল কবির ছাড়ছেন না। এটাই হওয়ার কথা আসলে। মানে আমরা এই ইন্টারভিউটা যখন দেখব, তখন শেখ হাসিনার আবার সংবাদ সম্মেলনকে একটু মাথায় যদি নেই, বাংলাদেশ অল্প দিনের মধ্যে কোথা থেকে কোথায় চলে আসলো। এই শেখ হাসিনা পতনের কয়েকদিন আগেই সাংবাদিকদের সাথে কথা, ওই যে চায়না থেকে যেখানে রাজাকারের বাচ্চা, যেখানে অনেকে কথা বলেছিল, ব্যবসায়ীরা গিয়ে কি কি করেছিল, সেই জায়গায় ডক্টর ইউনূসের এই ইন্টারভিউটা পাশাপাশি রাখি। আমি বলছি না এটা খুব অবিশ্বাস্য কিছু হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অকল্পনীয়। একটা গণতান্ত্রিক দেশে মোটা দাগে এগুলো হবারই কথা ছিল। আমরা এটাও দেখতে চাই এখন ডক্টর ইউনূস একটা সাংবাদিক সম্মেলন করছেন, যেখানে বিভিন্ন পত্রপত্রিকার, মিডিয়া, টিভির সাংবাদিকরা তাকে ইচ্ছে মতো প্রশ্ন করছে, আক্রমণ করছে, তিনি জবাব দিচ্ছেন, তিনি তার সফলতার কথা বলছেন, ব্যর্থতার কথা স্বীকার করছেন, অক্ষমতার কথা স্বীকার করছেন। ভবিষ্যতের বাংলাদেশের জন্য ডক্টর ইউনূসের এই ইন্টারভিউ একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে। যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ভবিষ্যতে, তাকে ন্যূনতম স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। এবং জনাব নুরুল কবিরও একটা বেঞ্চমার্ক সেট করে দিলেন, কোনো প্রধানমন্ত্রীর সামনে যদি তাকে সুযোগ দেওয়া হয়, অন্য যে কেউকে যদি প্রধানমন্ত্রী সুযোগ দেন, তাকে এভাবেই প্রশ্ন করতে হবে। প্রশ্নের মুখে রাখাই একটা গণতন্ত্র কাজ করার সবচেয়ে জরুরি কাজগুলোর একটা। এবং মিডিয়া, এটাকে আমরা জানি কিভাবে দেখা হয়, রাষ্ট্রের 3টা অঙ্গের বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ। মিডিয়া যদি এফেক্টিভ থাকে, ভাইব্রেন্ট থাকে, মিডিয়া যদি তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে, গণতন্ত্র সুসংহত হয়। আবারও বলছি, বাংলাদেশের ইতিহাসে এই ইন্টারভিউটা একটা মাইল ফলক, একটা বেঞ্চমার্ক সৃষ্টি করেছে। আর কেউ যাতে এই বেঞ্চমার্কের নিচে নামতে না পারেন, প্রধানমন্ত্রী বা সাংবাদিক, এর উপরে যেতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।